আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নতুন কারিকুলামের নবম শ্রেণীর ইংরেজি এর তৃতীয় অধ্যায় এর 3.3.1 এই লেসনটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। দেখো, আমরা এখান থেকে আলোচনা করে আমরা এই 33 নম্বর পেজের যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো আলোচনা করেছিলাম এবং 33 নম্বর পেজের এই যে সো লেটস প্ল্যান অ্যান আর্গুমেন্টিভ এসে এর এতটুকু পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তো আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব দি টপিক অফ আওয়ার আর্গুমেন্টিভ এসে, এখান থেকে আলোচনা করব। তো সকলের প্রতি রিকোয়েস্ট ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। আমরা এখানে অর্থ সহ এইগুলো ব্যাখ্যা দেখব ইনশাআল্লাহ। দেখো, আমরা এখানে চলে আসলাম নোটে। এখানে দি টপিক অফ আওয়ার আর্গুমেন্টিভ এসে এর মানে কি? আমাদের যুক্তিমূলক প্রবন্ধের বিষয়। আমাদের যুক্তিমূলক প্রবন্ধের বিষয় আমরা একটা প্রবন্ধ লিখব। সেই প্রবন্ধটা কি? সেই প্রবন্ধের নাম হচ্ছে অনলাইন লার্নিং ক্যান রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। মানে অনলাইন শিক্ষা মুখোমুখি শিক্ষাকে প্রতিস্থাপন করতে পারে। আচ্ছা, মুখোমুখি শিক্ষা মানে কি? এই যে আমরা স্কুলে যে শিক্ষাটা লাভ করি, তাই না? এটাকে বলা হয় মুখোমুখি শিক্ষা। আর এই যে আমি তোমাদের অনলাইনে ইউটিউবের মাধ্যমে শেখাচ্ছি, এটা কি? এটা হচ্ছে তোমার অনলাইন শিক্ষা। তো এখানে আমাদের যে আমরা এই অনলাইনের শিক্ষা এবং মুখোমুখি শিক্ষার এই যে বিষয়টা নিয়ে আমরা একটা যুক্তিমূলক প্রবন্ধ লিখতে যাচ্ছি, যুক্তিমূলক প্রবন্ধ লিখব। ঠিক আছে? এখানে দেখো, এই যে এই লাইনগুলো আমরা বলতেছি, দি টপিক অফ আওয়ার আর্গুমেন্টিভ এসে অনলাইন লার্নিং ক্যান রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। দেখছো, এখান থেকে আমরা কিন্তু পড়তেছি। আবার বলে না যে অন্য কোথা থেকে আমি অ্যাড করেছি কিনা, এগুলো আমি অর্থ সহ এখানে উল্লেখ করেছি। ঠিক আছে? এইগুলাই আমরা এখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে ওই বিষয়গুলোই আমি এখানে অর্থ সহ এখানে দিয়েছি সুন্দর করে। তো দেখো, এখানে প্রথমে আছে কি? দি প্ল্যান অফ রাইটিং দি এসে, প্রবন্ধটি লেখার পরিকল্পনা। দেখো, আমরা কিন্তু প্রবন্ধ লিখতেছি, সেটা কোন বিষয় নিয়ে? এই যে অনলাইন শিক্ষা মুখোমুখি শিক্ষাকে প্রতিস্থাপন করতে পারে। তার মানে ইংলিশে ছিল কি? অনলাইন লার্নিং ক্যান রিপ্লেস মানে প্রতিস্থাপন করা, ফেস টু ফেস মানে মুখোমুখি, লার্নিং মানে শিক্ষা। ঠিক আছে? তার প্রথম যে ধাপটা ছিল কি? দেখো, এই যে প্রথম ধাপটা, এই যে তোমাদের বই দেখো, দি প্ল্যান অফ রাইটিং দি এসে, এর ধারণা প্রথমটা কি আছে? প্রথম ধাপ রয়েছে, দেখো, দি হচ্ছে ইন্ট্রোডাকশন মানে সূচনা। সূচনাতে আমাদের কি করতে হবে? ইন্ট্রোডিউস দি ইস্যু অর টপিক, সমস্যা বা হচ্ছে বিষয়টি উপস্থাপন করতে হবে। আমরা যে বিষয়টা নিয়ে লিখবো সেই বিষয়টা আমাদেরকে কি করতে হবে? উপস্থাপন করতে হবে। এরপরে উপস্থাপন করতে হবে কি? দি ব্যাকগ্রাউন্ড এন্ড কানেকশন ইনফরমেশন, কানেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দি টপিক মানে ওই যে বিষয়টার, ওই বিষয়টি সম্পর্কে পটভূমি এবং সংশ্লিষ্ট তথ্য, এটাকে কি করতে হবে? উপস্থাপন করতে হবে। তারপরে থেসিস স্টেটমেন্টস মানে প্রাসঙ্গিক যদি কোনো বিবৃতি থাকে সেই বিবৃতি। তো প্রাসঙ্গিক বিবৃতির ভিতরে কি থাকতে পারে? টেক ইউর পজিশন অ্যাবাউট দি ইস্যু, তোমার যে সমস্যাটি সম্পর্কে তোমার অবস্থান ঠিক করতে হবে। হেয়ার, এখানে উই হ্যাভ টু রাইট, আমাদের লিখতে হবে। ঠিক আছে? উই হ্যাভ টু রাইট মানে কি? আমাদের লিখতে হবে। কি লিখতে হবে? ইট ক্লিয়ারলি, এটা পরিষ্কারভাবে। ওয়েদার ইউ আর আর্গুইং, তুমি অনলাইন শিক্ষার পক্ষে নাকি বিপক্ষে। ইন ফেভার অর অনলাইন লার্নিং অর ফেস টু ফেস লার্নিং মানে কি? এখানে তোমাকে পরিষ্কারভাবে লিখতে হবে যে তুমি কি অনলাইন শিক্ষার পক্ষে নাকি বিপক্ষে যুক্তি দিচ্ছ। তুমি যদি অনলাইনের পক্ষে যুক্তি দাও তাহলে তোমাকে একভাবে এটা ঠিক করতে হবে আর লিখতে হবে, এবং আর অনলাইন এডুকেশনের বিপক্ষে, লার্নিং এর বিপক্ষে যদি যুক্তি দেখাও তাহলে সেটা দেখাতে পারো। তো এখানে দেখো, এতটুকু আমরা আলোচনা করলাম। আলোচনা করার পরে দেখো, এখানে আছে দি বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 1, এই যে এটা বডি প্যারাগ্রাফ 1 এর ভিতরে যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছে সেগুলো দেখাচ্ছি। দেখো, দি এখানে টপিক সেন্টেন্স মানে মূল কথা লিখতে হবে। মানে তুমি যে কথাটা লিখবা ওই কথাটার মূল কথাটা খুব কম সময় মানে কম সময়ের ভিতরে বা কম কথার ভিতরে এটা লিখতে হবে। স্টেটমেন্টস টু এস্টাবলিশ ইওর পজিশন, তোমার অবলম্বন প্রতিষ্ঠা করার জন্য বক্তব্য, মানে তুমি যে কথাটা বলতে চাচ্ছ ওই কথাটা খুব সংক্ষেপে এখানে লিখতে হবে। এক্সপ্লেইন এন্ড সাপোর্ট ইওর আর্গুমেন্ট উইথ এভিডেন্স, মানে প্রমাণ সহ তোমার যুক্তি ব্যাখ্যা করো এবং সমর্থন করো। ঠিক আছে? তারপরে কনক্লুশন মানে হচ্ছে উপসংহার, এখানে উপসংহার উল্লেখ করতে হবে। এরপরে দেখো, আমরা প্যারাগ্রাফ মানে বডি প্যারাগ্রাফ 1 শেষ করলাম। এখন বডি প্যারাগ্রাফ 2, এখানে কি করতে হবে? স্টেটমেন্টস টু এস্টাবলিশ ইওর পজিশন। এখানে দেখো,
এখানে আমাদের বডি প্যারাগ্রাফ 2 আলোচনা করব। তো টুর ভিতরে রয়েছে কি স্টেটমেন্টস টু এস্টাবলিশ ইওর পজিশন, তোমার অবস্থান প্রতিষ্ঠা করার জন্য বক্তব্য লেখো। এরপর এখানে আমাদের টপিক মানে সেন্টেন্স মূল কথা লিখতে হবে, এক্সপ্লেন এন্ড সাপোর্ট ইওর আর্গুমেন্ট উইথ এভিডেন্স, মানে প্রমাণ সহ তোমার যুক্তি ব্যাখ্যা করো এবং সমর্থন করো। এরপরে লাস্টে কি করতে হবে, উপসংহার লিখতে হবে। এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 2 দেখা গেল। এখন বডি প্যারাগ্রাফ 3, এই যে দেখো বডি প্যারাগ্রাফ 3, এটা ব্যাখ্যা করতেছে। এখানে কিন্তু আমরা 34 নম্বর পেজে চলে আসলাম। এটা কত নম্বর পেজ, 34 নম্বর পেজ। এখানে কি লেখা রয়েছে দেখো, দি বডি প্যারাগ্রাফ 3 মানে 3 নম্বর বডি প্যারাগ্রাফ 3। এখানে কি করতে হবে, কাউন্টার আর্গুমেন্ট। কাউন্টার আর্গুমেন্ট মানে কি, পাল্টা যুক্তি, মানে তুমি যে বিষয়ে অবস্থান করতেছো তার বিপক্ষেও কিছু যুক্তি দেখাতে হবে। স্টেটমেন্টস দ্যাট ইউজুয়ালি গো এগেনস্ট ইওর পজিশন, মানে যেসব বক্তব্য সাধারণত তোমার অবস্থানের বিপক্ষে চলে যায়, তুমি যে পক্ষে যুক্তি দেখাচ্ছ তার বিপক্ষে যদি কোনো যুক্তি থাকে সেটা এখানে উল্লেখ করতে হবে। এক্সপ্লেন, তারপরে আমাদের কি করতে হবে, এক্সাম্পলস টু দি কাউন্টার আর্গুমেন্টস, মানে পাল্টা যুক্তিগুলোর উদাহরণ সহ লিখতে হবে, উদাহরণ সমূহ দিতে হবে, এবং কনক্লুশন মানে উপসংহার লিখতে হবে। ঠিক আছে, দেখো এটা শেষ হয়ে গেলে। এখন দেখো দি কনক্লুশনের ভিতরে কি আছে, যেখানে কনক্লুশনের ভিতরে আছে মানে উপসংহারের ভিতরে আছে সামারি অফ দি মেইন পয়েন্টস, মানে প্রধান পয়েন্টগুলোর সারাংশ, মানে মূল কথা। তারপর দেখো রিস্টেটমেন্টস অফ ইউর পজিশন, মানে তোমার অবস্থান সম্পর্কে পুনরায় বর্ণনা করো যে তুমি কোন পক্ষে নাকি বিপক্ষে। ওকে, এরপরে দেখো এখানে রয়েছে কি রাইট দি এসে, এডিট দি এসে। এটার মানে কি, রাইট দি এসে মানে প্রবন্ধটি লেখো, এডিট দি এসে মানে প্রবন্ধটি কি করব, সম্পাদন করো। এডিট মানে এডিট করো, যদি কোনো ভুল থাকে সেগুলো এডিট করো। রাইট দি ফাইনাল ড্রাফট অফ দি এসে, মানে প্রবন্ধটির চূড়ান্ত খসড়া লিখতে হবে, প্রবন্ধটির যে চূড়ান্ত মানে ফাইনাল যে খসড়া সেটা লিখতে হবে। এরপর আমরা এইগুলোর বিস্তারিত আলোচনা করব। এখন বলছে লেটস, তাই চলো লেটস স্টার্ট, চলো লেখা শুরু করি। স্টার্ট রাইটিং মানে লেখা শুরু করে দিয়েছে, এসেটে লেখা শুরু করি। তাহলে দেখো আমরা যে পয়েন্টস গুলো দেখেছিলাম, প্রথমে ছিল ইন্ট্রোডাকশন, তারপরে যা যা ছিল সেইগুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা করতে হবে। দেখো দি ইন্ট্রোডাকশন মানে কি, ভূমিকা। তো ভূমিকার ভিতরে কি আছে দেখো, অ্যান অ্যাটেনশন, এই অ্যাটেনশনের ভিতরে এখানে দেখো অ্যান অ্যাটেনশন কি, অ্যান অ্যাটেনশন গ্রাবার মানে হচ্ছে মনোযোগ দখলকারী, যারা হচ্ছে মনোযোগকে কেড়ে নেয়, সেইগুলো লিখতে হবে। দিস ইজ সামথিং টু গ্রেপ দি রিডার্স অ্যাটেনশন টু মেক দেম ওয়ান্ট টু কন্টিনিউ রিডিং। আচ্ছা, এটা এমন কিছু যা পাঠকের মনোযোগ আকর্ষণ করে যাতে তারা পড়া মানে তাদের পড়া চালিয়ে যেতে চায়। মানে এখানে আমাদেরকে দর্শকের মনোযোগ আকর্ষণ করার জন্য এখানে কিছু লিখতে হবে এমন ভাবে যাতে যদি কোনো মানে রিডার্স মানে হচ্ছে যে পড়ে, যদি কোনো পাঠক এটা পড়ার পরে এটা যাতে না পড়ে আবার চলে না যায়, এরকম কন্টিনিউ করতে হবে, এরকম কিছু অ্যাট্রাকশন মূলক কথা লিখতে হবে। ইট ডাজন্ট গিভ দি রাইটার্স পয়েন্ট অফ ভিউ বাট রেদার গেটস দি অ্যাটেনশন অফ দি রিডার্স। মানে দেখো ইট ডাজন্ট গিভ, এটা দিবে না, কি দিবে না, এটি দিবে না, প্রকাশ করবে না দি রাইটার্স পয়েন্ট অফ ভিউ, এটা লেখকের দৃষ্টিভঙ্গি প্রকাশ করবে না। বাট রেদার মানে বরং গেটস দি অ্যাটেনশন মানে দৃষ্টি আকর্ষণ করবে অফ দি রিডার্স মানে কি, পাঠক যে পড়বে, তার মানে এটা হচ্ছে লেখকের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে না, বরং পাঠকের দৃষ্টিভঙ্গি এটা প্রকাশ করে। ফর আওয়ার টপিক, আমাদের টপিকের জন্য উই মে রাইট, আমরা লিখতে পারি। দেখো আমাদের বিষয়ের জন্য আমরা লিখতে পারি, ক্যান ইউ ইমাজ এ ওয়ার্ল্ড উইদাউট স্কুলস অ্যান্ড ক্লাসরুমস, তুমি কি স্কুল বা শ্রেণীকক্ষ ছাড়া একটা পৃথিবী কল্পনা করতে পারো। মানে আমাদের লেখাটা এইভাবে শুরু করতে পারি। তাহলে তোমার পাঠক মানে যারা তোমার লেখাটা পড়বে তারা বলবে যে না, তো এরকম তো কিছু হয় না, তারপরে কি লেখা আছে এরকম একটু দেখি, এরকম ভাবে মানে আকর্ষণ নিয়ে তারা পড়বে। দেখো আমরা এই পয়েন্টটা ব্যাখ্যা করলাম। তারপরে এই যে এটা সহ ব্যাকগ্রাউন্ড এন্ড কানেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দি টপিক। এখানে দেখো ব্যাকগ্রাউন্ড, এখানে কি বলা হচ্ছে, ব্যাকগ্রাউন্ড এন্ড কানেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দি টপিক, বিষয়টির পটভূমি এবং সংশ্লিষ্ট তথ্য। এখানে কি এই পয়েন্টের ভিতর কি বলা হচ্ছে দেখো, দিস পার্ট উইল এই অংশটি সেট এ
text of your topic and tell the readers why the topic is important or why the readers should care about the issue. বলা হচ্ছে যে এই অংশটি তোমার বিষয়ের একটা মানে প্রসঙ্গের সেট করবে এবং পাঠকদের বলবে যে বিষয়টি কেন গুরুত্বপূর্ণ বা কেন পাঠকের বিষয়টি সম্পর্কে সচেতন হওয়া উচিত। হেয়ার উই মে রাইট, আমরা এখানে বলতে পারি বা লিখতে পারি, ওই যে এটা এখানে মতো উদাহরণ, মানে এই ব্যাকগ্রাউন্ডের এখানে আমরা লিখতে পারি, the concept of traditional education has changed radically within the last couple of years. বলা হচ্ছে গত মানে কয়েক বছরে ঐতিহ্যগত শিক্ষার ধারণা আমূল বদলে গেছে, পরিবর্তন হয়ে গেছে। সাম এডুকেশনাল ইনস্টিটিউশনস, কিছু শিক্ষামূলক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান টেন টু মানে কি, ধাবিত হওয়া, স্থানান্তরিত হওয়া, টেন টু শিফট টু অনলাইন ক্লাসেস ডিউ টু দেয়ার ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অপরচুনিটিস। বলা হচ্ছে যে কিছু শিক্ষা প্রতিষ্ঠান তাদের নমনীয়তা এবং সুযোগের কারণে বিদ্যালয়ের মানে অনলাইনে শিক্ষাকে কি করেছে, স্থানান্তরিত করেছে, অনলাইনে শিক্ষার প্রতি ধাবিত হয়েছে। ঠিক আছে, অনলাইন শিক্ষার প্রতি ধাবিত হয়েছে। ইট বিকামস, এটা হয়েছে এ সিগনিফিকেন্ট কনসার্ন ফর অল রিলেটেড টু দিস সেক্টর, মানে স্পেশালি আফটার দি কোভিড সিচুয়েশন। বলা হচ্ছে যে এটি এই সেক্টরের সাথে সম্পর্কিত সকলের জন্য একটা উল্লেখযোগ্য উদ্বেগ হয়ে উঠেছে, বিশেষত কোভিড পরিস্থিতির পরে। আচ্ছা, তারপর দেখো, তারপরে মানে যে ইয়াটা এখানে আমরা লিখতে পারি, তারপর দেখো দি থেসিস স্টেটমেন্টের প্রাসঙ্গিক বিবৃতি। দিস ইজ ইয়োর মানে অপোজিশন, এটা হচ্ছে তোমার মানে তোমার মতামত, সরি অপিনিয়ন। দিস ইজ ইয়োর অপিনিয়ন, এটা হচ্ছে তোমার মতামত। ইট ইজ দি কোর অফ ইয়োর আর্গুমেন্ট, এটা হচ্ছে তোমার আর্গুমেন্ট মানে যুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে কেন্দ্র। আর্গুমেন্ট মানে কোর অফ ইয়োর আর্গুমেন্ট হুইচ ইয়োর এসে উইল বি বিল্ড। তো এটার অর্থ হচ্ছে এটা হচ্ছে তোমার যুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, যার উপর ভিত্তি করে তোমার প্রবন্ধটি তৈরি করা হবে। ওকে, সো তাই ইট নিডস, এটা প্রয়োজন, টু বি স্ট্রং মানে শক্ত হওয়ার জন্য, শক্তিশালী হওয়ার জন্য, অ্যান্ড ওয়েল রিজনড মানে এটা শক্তিশালী এবং যুক্তিযুক্ত হওয়ার উচিত। তুমি তথ্য এবং উচিত কি দেখো, ইউ উইল এক্সপান্ড, তোমার এক্সপান্ড ওয়ান ইট উইথ ফ্যাক্টস অ্যান্ড সোর্সেস। বলা হচ্ছে যে সুতরাং এটা শক্তিশালী এবং যুক্তিযুক্ত হওয়া উচিত, তুমি তথ্য এবং উৎস দিয়ে এটা লিখবে, তুমি এটা লিখবে। নট জাস্ট ফিলিংস, অনুভূতি দিয়ে লিখবে না, অনুভূতি দিয়ে নয়। ইউ মে, তুমি ইউজ করতে পারো, ইউ মে ইউজ করতে পারো দি ফলোইং টেমপ্লেটস টু রাইট ইউর থেসিস স্টেটমেন্টস, মানে তোমার প্রাসঙ্গিক বিবৃতি বলার জন্য বা লেখার জন্য তুমি নিচের যে টেমপ্লেট গুলো রয়েছে এই টেমপ্লেট গুলো ইউজ করতে পারো। যেমন প্রথম যে টেমপ্লেটটা রয়েছে, নমুনা রয়েছে, অলদো অথবা ইভেন দো অথবা ইন স্পাইট অফ, ডিসপাইট অফ, হোয়াইল, whereas opposing, এটা দিয়ে সাথে অপোজিং পয়েন্ট অফ ভিউ, ইয়োর আর্গুমেন্টস, তারপরে বিকজ, তারপর দি রিজনস ইয়োর আর্গুমেন্টস ইজ রাইট, এইগুলা মানে এই লেখাগুলো দিয়ে তুমি তোমার লেখা শুরু করতে পারো। ঠিক আছে, এখানে এটাই বলা হচ্ছে। দেখো এই যে এটার মানে এই যে টেমপ্লেট 1টা আমরা দেখলাম। এখন দি থেসিস স্টেটমেন্ট ফর দি টপিক মে বি, এটার মানে কি দেখো, দি থেসিস স্টেটমেন্ট ফর দি টপিক মে বি, বিষয়টির প্রাসঙ্গিক বিবৃতি এমনটা হতে পারে, কেমন, এই যে দো অনলাইন লার্নিং ক্রিয়েটস অপরচুনিটিস, দো অনলাইন লার্নিং, দেখছো টেমপ্লেট 1 এর ভিতরে কি কি ব্যবহার করতে বলা আছে, দেখছো দো, অলদো, ইভেন দো, এগুলা না, দেখো এখানে একটু খেয়াল করো, অলদো, ইভেন দো অথবা ইন স্পাইট অফ, ডিসপাইট অফ, এখান থেকে যে কোনো একটা মানে শব্দ আমরা চয়েস করলাম। দেখছো এখানে দেখছো সেই শব্দটা কিন্তু প্রথমে ব্যবহার করেছি। দো অনলাইন লার্নিং, যদিও তোমার অনলাইন লার্নিং বা এডুকেশন ক্রিয়েটস অপরচুনিটি, সুযোগ তৈরি করে, ফর দি স্টুডেন্টস এর জন্য, টু এনহ্যান্স লার্নিং মানে শিক্ষাকে বর্ধিত করার জন্য, ইট ক্যান নট রিপ্লেস, এটা রিপ্লেস করতে পারে না। ঠিক আছে, রিপ্লেস করতে পারে না কাকে, ফেস টু ফেস লার্নিং কে রিপ্লেস করতে পারে না। বিকজ, কারণ লার্নিং
ইজ এ টু ওয়ে প্রসেস, মানে শিক্ষা হচ্ছে একটা দ্বিমুখী প্রসেস। অ্যান্ড উই লার্ন থ্রু ইন্টারেকশন, এবং আমরা কি করি, আমরা মিথস্ক্রিয়ার মাধ্যমে এটাকে শিখতে পারি। দেখো, যদিও অনলাইন লার্নিং শিক্ষার্থীদের শেখার উন্নতির সুযোগ তৈরি করে, তবে এটি মুখোমুখি শিক্ষার প্রতিস্থাপন করতে পারে না, কারণ শেখা একটা হচ্ছে দ্বিমুখী প্রক্রিয়া এবং আমরা মিথস্ক্রিয়ার মাধ্যমে, মিথস্ক্রিয়া মানে ইন্টারেকশন মানে আকর্ষণের কারণে, বা হচ্ছে মিথস্ক্রিয়ার মাধ্যমে এটা শিখতে পারি। ঠিক আছে, এটা আমরা পড়লাম, এই যে এটা, এই যে এখান থেকে যেটুকু লিখলাম এটা। তারপরে দেখো এখানে if we put together all three parts, our introduction will look like the followings, মানে আমরা এই যে তিনটাকে কোন তিনটাকে, দেখো আমরা যদি ওই আমরা যদি আমরা যদি এই তিনটি অংশকে একত্র করি, তাহলে আমাদের সূচনা অংশ হবে নিম্নরূপ। দেখো কোন তিনটা, এখন কথা হচ্ছে ভাইয়া কোন তিনটার কথা বলতেছেন, এই যে দেখো, এই যে এখানে দেখো, এই যে এই লাইনটা, এই যে এই লাইনটা, এখানে এই লাইনটা, তারপরে যে এই লাইনটা, তাই না? আমরা যদি এই লাইনগুলোকে একত্রিত করি, ওই যে এই লাইনটা, তারপরে এই লাইনটা এবং লাস্টের যে লাইনটা, হ্যাঁ এই যে এটা, এই যে এটা অলদো, এই তিনটাকে যদি একত্রে লিখি, মানে একসাথে যদি লিখি, দেখো আমরা এখানে একসাথে লিখে দিয়েছি, যে এই যে এখানেও একসাথে লেখা আছে, দেখছো? এটা হচ্ছে 35 নম্বর পেজ, এটা 35 নম্বর পেজের এই যে এখানে এতটুকু। ওকে, এতটুকুর অর্থ কি হচ্ছে দেখো, ইফ ওই এটা তো বললাম, ক্যান ইউ ইমাজিন এ ওয়ার্ল্ড উইদাউট স্কুলস অ্যান্ড ক্লাসরুমস, এর মানে কি, তুমি কি স্কুল এবং শ্রেণীকক্ষ ছাড়া একটা পৃথিবী কল্পনা করতে পারো? দেখো, আমরা কিন্তু একটা মানে কোন পৃথিবীতে একটা এডুকেশন, মানে একটা এডুকেশনাল কোন মানে স্কুল হবে, সেটা আবার ক্লাসরুম থাকবে না, আবার বসার জায়গাও থাকবে না, ঠিক আছে? মানে কোনো ক্যাম্পাস থাকবে না, স্কুল ক্যাম্পাস থাকবে না এবং ক্লাসরুমও থাকবে না, এরকম একটা অনলাইন প্ল্যাটফর্মে তো আমরা এরকম দেখতে পারি স্কুল। এই যে তুমি আমার যে ফিজিক্স ফর সোল, কালিয়া যে ফিজিক্স ফর সোল আর কি ইউটিউব চ্যানেলে তোমরা ভিডিওটা দেখতেছো, এখানে কি কোনো তোমরা কি ক্লাসের মধ্যে এসে বসতেছো, নাকি তোমরা বাড়িতে বসে ক্লাসটা করতে পারতেছো, তাই না? তাই এটাই বলা হচ্ছে যে ক্যান ইউ ইমেজ, তুমি কি ইমেজ করতে পারবে, মানে কল্পনা করতে পারবে এ ওয়ার্ল্ড, মানে পৃথিবী, উইদাউট মানে ছাড়া, স্কুল ছাড়া এবং ক্লাসরুম ছাড়া। দি কনসেপ্ট অফ ট্র্যাডিশনাল এডুকেশন হ্যাজ চেঞ্জড রেডিক্যালি উইথিন দি লাস্ট কাপল অফ ইয়ার্স। এটা কিন্তু আমরা পড়েছি, এই শব্দগুলো কিন্তু আমরা একটু আগে পড়লাম। এটা মানে হচ্ছে প্রচলিত শিক্ষার ধারণা গত কয়েক বছর আমূল পরিবর্তন হয়েছে। Some educational institutions tend to shift to online classes due to their flexibility and opportunities. মানে কি, কিছু শিক্ষা প্রতিষ্ঠান তাদের পরিবর্তনযোগ্যতা এবং সুযোগের কারণে অনলাইন ক্লাসে স্থানান্তরিত হচ্ছে। It becomes, এটা হয়েছে a significant concern for all related to this sector. এটার মানে কি, এটার মানে হচ্ছে এটি উল্লেখযোগ্য, মানে এটি এই খাতের সাথে সম্পর্কিত সকলের জন্য উল্লেখযোগ্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে, স্পেশালি বিশেষত আফটার দি কোভিড সিচুয়েশন, মানে করোনা পরিস্থিতির পরে, মানে কোভিড-19 পরিস্থিতির পরে। অলদো, যদিও, মানে অলদো বা দো, অথবা তোমরা এখানে ইনস্পাইট অফ দিস এরকম ব্যবহার করতে পারো। দো, যদিও অনলাইন লার্নিং মানে শিক্ষা, যদিও অনলাইন শিক্ষা কি করেছে, অলদো অনলাইন শিক্ষা ক্রিয়েটস অপরচুনিটিজ, শিক্ষার্থীদের জন্য, ফর স্টুডেন্ট, শিক্ষার্থীদের জন্য সুযোগ তৈরি করেছে, টু ইনহ্যান্স লার্নিং, তাদের শিক্ষাকে প্রবর্ধিত করার জন্য, মানে বাড়ানোর জন্য, সুযোগ বাড়ানোর জন্য। কি বলা হচ্ছে, যদিও অনলাইন শিক্ষা শিক্ষার্থীদের শেখার বিষয়টাকে সমৃদ্ধ করার সুযোগ করে দিয়েছে, সৃষ্টি করেছে, ইট ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস learning because learning is a two-way process and we learn through interaction. এর মানে কি, যদিও বলা হচ্ছে যে এটার মানে যদিও অনলাইন শিক্ষা শিক্ষার্থীদের শেখার মানে প্রক্রিয়াকে সমৃদ্ধ করেছে বা বৃদ্ধি করেছে, তথাপি এটা ক্লাসে বসে শেখার সুযোগ দখল করতে পারে না, কারণ শিক্ষা হলো একটা দ্বিমুখী প্রক্রিয়া এবং আমরা পারস্পরিক সুযোগের বা মিথস্ক্রিয়ার মাধ্যমে এটা শিখে থাকি। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে যে besides many students get distracted when they do online class. আবার এর মধ্যে এছাড়া অনেক শিক্ষার্থী অনলাইন ক্লাস করার সময় বিভ্রান্ত হয়ে পড়ে এবং তাদের মনোযোগ ব্যাঘাত ঘটে। দেখো, অনেক সময় কি হয়, তোমার একটা ধারণা সম্পর্কে, মানে তুমি একটা বিষয় সম্পর্কে ধারণা পাও,
মনে করো একটা অঙ্ক আমি করাবো, আমি যে অঙ্ক করাবো আমার এই চ্যানেলে, অন্য আরো তো অনেক চ্যানেল আছে, অনেক স্যার তারপরে ভাইয়ারা আপুরা অঙ্ক করায়, সেম অঙ্ক আমিও করেছি, এটা উত্তর ঠিক আছে। আবার তুমি এই জিনিসটাই সেম জিনিসটা অন্য আরেকজনের স্যারেরটা দেখলে ভিডিও, তাহলে তুমি তো বিভ্রান্তের ভিতর পড়বা যে আসলে কোনটা সঠিক। কিন্তু বিষয়টা আছে দুটাই সঠিক, কিন্তু উনি একটা নিয়মে করাইছে, আমি অন্য একটা নিয়মে করাইছি, তাই না? এখানে বলা হচ্ছে যে অনেক স্টুডেন্ট এর জন্য বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। ঠিক আছে, এই জন্য তোমাদেরকে আমি বলি বারবার যে তোমরা যে কোনো একটা চ্যানেল থেকে ভিডিওগুলো দেখবা, ঠিক আছে, তাহলে তোমরা বিভ্রান্তির মধ্যে পড়বা না। ঠিক আছে, আমারটা দেখো বা অন্য কোনো স্যারেরটা দেখো, যে কোনো এক জায়গা থেকে দেখবা, তাহলে তোমরা বিভ্রান্তির মধ্যে পড়বা না। তারপর দেখো দি বডি প্যারাগ্রাফ, এই যে দি বডি প্যারাগ্রাফ, দেখো এই যে এই লেখাটুকের পরে এই যে আমরা দি বডি প্যারাগ্রাফ, এই যে এখান থেকে পড়বো দি বডি প্যারাগ্রাফ মানে বডি প্যারাগ্রাফ। তো এখানে কি বলা হচ্ছে, ইউ ক্যান ইউজ মোর বডি প্যারাগ্রাফ, তুমি প্রবন্ধের জন্য বেশ কিছু অনুচ্ছেদ ব্যবহার করতে পারো, বাট কিন্তু দিস এসে ইনক্লুডস 3 প্যারাগ্রাফস, কিন্তু এই প্রবন্ধে 3টি অনুচ্ছেদ রয়েছে। আমরা যে ব্যবহার করতেছি যে মানে অনলাইনে যে এডুকেশন সম্পর্কে, এটা 3টা বডি আছে, ঠিক আছে। দেস আর বডি 1, বডি 2, বডি 3, সেগুলো হচ্ছে বডি 1, বডি 2 এবং বডি 3, ঠিক আছে। তারপর কি বলছে, রিমেম্বার দ্যাট, মনে রাখবে ইচ প্যারাগ্রাফ, প্রত্যেকটা প্যারাগ্রাফ শুড মানে উচিত, ফোকাস অন আইদার শোকেসিং one piece of supporting evidence or disproving on contradictory opinion। মানে কি, এর মানে হচ্ছে যে প্রতিটি, মানে দেখো মনে রাখতে হবে প্রতিটি অনুচ্ছেদ হয় একটা সমর্থনকারী প্রমাণ দেখানোর উপায় ফোকাস করা উচিত, অথবা একটা বিপরীত মতামতকে খণ্ডন করা উচিত। ওকে, দিস উইল অ্যালো, এটা তোমাকে কি করবে, এটা দিস উইল অ্যালো ফর ক্লারিটি অ্যান্ড ডিরেকশন থ্রু আউট দি এসে, মানে কি, এটা পুরো প্রবন্ধ জুড়ে স্পষ্টতা এবং এর উদ্দেশ্য পূরণ করবে। নাও এখন উই হ্যাভ টু মুভ, আমাদেরকে ঘোরা উচিত, ইওর 3 ডিসাইডেড আর্গুমেন্টস টু ইচ অফ দি বডি প্যারাগ্রাফস, এর মানে কি, এখন তোমার 3টি স্থিরকৃত যুক্তিকে একটা প্রতিটি বডি অনুচ্ছেদে স্থানান্তর করতে হবে। ওকে, তারপরে অ্যাড এভিডেন্স এন্ড এক্সাম্পলস, তারপরে কি করতে হবে, এরপর প্রমাণ এবং উদাহরণ যোগ করবা। ইউ ক্যান ইউজ দি ফলোইং টেম্পলস টু রাইট অল ইওর বডি প্যারাগ্রাফস। হ্যাঁ, বলছে যে তুমি সকল বডি অনুচ্ছেদ লেখার জন্য নিচের টেমপ্লেট অনুসরণ করতে পারো। সেই টেমপ্লেটটা কি, এই যে এটা দেখছো, এটা বডি প্যারাগ্রাফ 1। এখানে যে বডি প্যারাগ্রাফ 1 এর ক্ষেত্রে যে টেমপ্লেটটা ব্যবহার করতে হবে সেটা এখন আলোচনা করছে। যেমন দেখো টপিক সেন্টেন্স, এটা কিন্তু 35 নম্বর পেজে। তাহলে বডি প্যারাগ্রাফ 1 এখানে বলা, মানে বডি প্যারাগ্রাফ 1 আলোচ্য বিষয়। আচ্ছা, দি টপিক সেন্টেন্স, আলোচ্য বিষয় বা মূল কথা কি হতে পারে, দিস ইজ দি ফার্স্ট রিজন ফর ইওর আর্গুমেন্ট লিস্টেড ইন দি থেসিস, মানে হচ্ছে এটা হলো সূচনার তালিকা ভুক্ত তোমার যুক্তির প্রথম কারণ, এখানে লিখতে হবে। সাপোজ, মনে করো, ফর দি বডি প্যারাগ্রাফ 1 অফ আওয়ার আর্গুমেন্টিভ এসে, মনে করো, ধরো তোমাদের যুক্তিমূলক প্রবন্ধের বডি প্যারাগ্রাফ 1 এর জন্য দি ফার্স্ট আর্গুমেন্ট ইজ, প্রথম যুক্তিটি হলো লার্নিং মোস্টলি হ্যাপেন্স থ্রু কমিউনিকেশন এন্ড ইন্টারেকশন বিটুইন দি টিচার স্টুডেন্ট এন্ড স্টুডেন্ট, মানে শিক্ষা প্রধানত শিক্ষক শিক্ষার্থী অথবা শিক্ষার্থীর মধ্যে যোগাযোগ এবং মিথস্ক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে, এবং না, এখানে মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে, মাধ্যমে হয়ে থাকে। তাহলে এখানে যে টেমপ্লেটটা আমরা ব্যবহার করেছি, দেখো টেমপ্লেটটা হচ্ছে এই যে এতটুকু আমরা আলোচনা করেছি, ঠিক আছে। এবার এখানে যে টেমপ্লেট, one of our primary reason হয় ড্যাশ ইজ এত, এরকম লিখতে পারি। তাহলে এই টেমপ্লেটটা ইউজ করে আমরা কিভাবে এই লেখাটা লিখতে পারি, যে এই লেখাটাকে কিভাবে আমরা সুন্দর করে এখানে লিখতে পারি। দেখো ওইরকম না লিখে উই মে রাইট আমরা লিখতে পারি কি, এর মানে কি, উই মে
we may write আমরা লিখতে পারি one of the reasons, হ্যাঁ, one of the reasons why online learning cannot replace face to face learning is that learning is a two-way process and people learn better through interaction. এটা আমরা এইভাবে লিখতে পারি, অনলাইন লার্নিং কেন সামনাসামনি শেখার প্রতিস্থাপন করতে পারে না। অনলাইন শিক্ষা কোনো হবে কি কোনো, ঠিক আছে, বা কেন অনলাইন করতে পারে না, কেন আর কি স্যার, ঠিক আছে, কেন, ওকে, কেন করতে পারে না, তার কারণ কি, দেখো করতে পারে না তার একটি হলো যে কোনো একটা মানে যে শেখা মানে শিক্ষা হলো বা শেখা হলো দ্বিমুখী প্রক্রিয়া এবং লোকেরা মিথস্ক্রিয়ার মাধ্যমে আরো ভালো শিখতে পারে। সাপোর্ট ইউর পয়েন্ট অফ ভিউ উইথ অ্যাট লিস্ট ওয়ান মানে কোয়েট অর প্যারাফ্রেজ, মানে করতে হবে কি অন্তত একটা উদ্ধৃতি বা প্যারাফ্রেজ দিয়ে তোমার দৃষ্টিভঙ্গি সমর্থন করতে হবে। এটা পড়লাম। এই যে দেখো এই যে টপিক সেন্টেন্সের 1 নাম্বার যে পয়েন্টটা ছিল, এই যে প্রথম যে টপিক সেন্টেন্স এটা আমরা পড়লাম, মানে এই বডি প্যারাগ্রাফ, তারপরে যে এটা সাপোর্ট মানে বডি প্যারাগ্রাফের ওয়ানের ভিতর সাপোর্ট ইউর পয়েন্ট অফ ভিউ উইথ অ্যাট লিস্ট ওয়ান কোয়েট অর প্যারাফ্রেজ, এটা তো পড়লাম। এখন এখানে কি টেমপ্লেট ব্যবহার করতে পারি, অ্যাকর্ডিং টু, নেম অফ দি অথর বা স্পিকার, ঠিক আছে, একজনের মানে এখানে কোয়েটটা মানে হচ্ছে একজনের, এখানে প্যারাফ্রেজ বলতে এখানে কারো উদ্ধৃতি মানে কোনো বিখ্যাত কোনো ব্যক্তির বা কারোর উদ্ধৃতি আমরা এভাবে লিখতে পারি। দেখো অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড, আমার বন্ধুর মতে, when I read at home I cannot understand, আমার বন্ধুর মতে, আমার বন্ধু বলে যখন সে বাড়ি পড়ে, দেখো যখন সে বাসায় পড়ে, হ্যাঁ, এর লিখতে পারি অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড, আমার বন্ধুর মতে, when I read at home, যখন আমি বাড়ি পড়ি, I cannot understand, আমি বুঝতে পারি না। আমরা লিখতে পারি যে আমার বন্ধুর মতে আমি যখন বাড়িতে পড়ি তখন আমি বুঝতে পারি না। I cannot even understand all of it when the teacher gives a speech, মানে শিক্ষক যখন বক্তৃতা দেন তখন আমি সব বুঝতে পারি না। তখনও যে আমি সব বুঝতে পারি তাও না। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে I learn when we share our understanding with each other and complete the following activities, বলতেছে যে বরং আমি কি করি, আমি শিখি তখন যখন আমরা একে অপরের সাথে আমাদের বোঝাপড়া ভাগ করে নিই এবং নিম্নলিখিত প্রক্রিয়াগুলোকে সম্পূর্ণ করি। তার মানে কি, আমরা দেখো আমাদের অনেক সময় আমাদের টিচাররা বোঝায়, আমরা বুঝতে পারি না, যখন তাদের সাথে তাকে না বোঝার কারণে আমরা তাকে জিজ্ঞাসা করি, তখন তিনি উত্তর দেন, তখন আমরা বুঝতে পারি। এক্সপ্লেন হাউ দিস কুইটি অর প্যারাফ্রেজ প্রুভস ইউর পয়েন্ট, মানে ব্যাখ্যা করো তুমি কিভাবে এই উদ্ধৃতি বা প্যারাফ্রেজ তোমার কথা প্রমাণ করে। তো যেভাবে প্রমাণ করে সেটা হচ্ছে, দেখো আরেকটা টেমপ্লেট দেওয়া হয়েছে, যে এইটা তো আমরা পড়লাম যে এতটুকু, এক্সপ্লেন, এই যে এখানে আমাদের এটা এক্সপ্লেন করতে বলা আছে, এক্সপ্লেন হাউ দিস, এটা হচ্ছে কোয়েট, দেখো এক্সপ্লেন হাউ দিস কোয়েট অর প্যারাফ্রেজ প্রুভস ইউর পয়েন্ট, ঠিক আছে। এখানে আরেকটা টেমপ্লেট দেওয়া আছে, টেমপ্লেট আছে হোয়াট দিস মিনস ইজ দ্যাট, অথবা ইন আদার ওয়ার্ডস ক্লিয়ারলি, এরকম বলতে পারি। তো এখানে আমরা কি লিখতে পারি, দেখো উই মে রাইট, আমরা লিখতে পারি, ঠিক আছে, হেয়ার, এখানে তুমি কনক্লুড ইউর ফার্স্ট বডি প্যারাগ্রাফ বাই রিস্টার্টিং দি টপিক সেন্টেন্স ইন ডিফারেন্ট ওয়ার্ডস, বলা হচ্ছে এখানে তুমি ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করে মূল কথাটি পুনরায় ব্যক্ত করতে পারো, ফার্স্ট বডি প্যারাগ্রাফের উপর উপসংহার করতে পারো। বাট ইট ইজ নট অলওয়েজ, এটা সবসময় নেসেসারি প্রয়োজনীয় নয়। আওয়ার ফার্স্ট বডি প্যারাগ্রাফ কনক্লুশন মে বি, আমাদের ফার্স্ট বডি প্যারাগ্রাফ এটির উপসংহার হতে পারে। কি উপসংহার হতে পারে, দেখো হতে পারে, কি হতে পারে, এই যে এখানে চলে যাবো, হেয়ার উই ক্যান, আমরা তো এটা পড়লাম, সো এই যে এতটুকু পড়তেছি, তো তাই উই ক্যান সে অনলাইন ক্লাসেস মে হেল্প আস টু লার্ন বাট ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। অতএব আমরা বলতে পারি যে অনলাইন পড়াশোনা, লেখাপড়া আমাদের শিখতে সহায়তা করে, কিন্তু শ্রেণীকক্ষে উপস্থিত হয়ে মুখোমুখি পড়াশোনার বিকল্প হতে পারে না, ঠিক আছে, বিকল্প হতে পারে না। এখন if we put together all the parts, the templates
our first body paragraph will be। এখন আমরা অনলাইন শিক্ষা কেন ক্লাসে বসে শেখার জায়গা দখল করে, মানে এটা যদি সবগুলোকে আমরা যদি একসাথে করি, ঠিক আছে, এখানে কি বলা আছে যে if we put through all the parts the templates our first body paragraphs will be। আমাদের এই যে তিনটা পার্ট, কোন তিনটা পার্ট বলো তো? এই যে এটা এখানে বলা হচ্ছে, দেখো পার্ট গুলো দেখায়, তিনটা পার্ট গুলো কি কি, দেখো এই যে এই পার্ট গুলো, এই যে এই পার্ট, একটা হচ্ছে এখানে এই যে এটা, এই পার্টটা উই মে রাইট যেটা আছে এই পার্টটা, এবং উই মে রাইট এই পার্টটা, এই তিনটা যদি একসাথে লিখি তাহলে কি হবে? এরকম লেখা হবে। দেখো এটার মানে কি? one of the reasons why online learning cannot replace face-to-face learning is because learning is a two-way process and people learn better through interaction। মানে কি, এটা যে প্রথম যেটা পড়তেছিলাম সেটাই আর কি, এটা ঠিক আছে। অনলাইন শিক্ষা কেন ক্লাসে বসে শেখার জায়গা দখল করতে পারে না, তার অন্যতম কারণ হলো শেখা একটা দ্বিমুখী প্রক্রিয়া এবং মানুষ মিথস্ক্রিয়ার মাধ্যমে আরো ভালোভাবে শিখতে পারে। অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ডস, আমার বন্ধুর মতে, when I read at home, আমি যখন বাসায় পড়ি, I cannot understand, আমি বুঝতে পারি না, I cannot even understand all of it when the teacher gives a speech। যখন আমাদের শিক্ষক দেখো আমি যখন বাসায় পড়ি তখন বুঝতে পারি না, এমনকি শিক্ষক যখন কথা বলেন তখন আমি এর সবকিছু বুঝতে পারি না, ঠিক আছে, সবকিছু বুঝতে পারি না। ইনফ্যাক্ট এমনকি প্রকৃতপক্ষে I learn when we share our understanding with each other and complete the following activities। যে এমনকি শিখি যখন আমরা একে অপরের সাথে আমাদের বোঝাপড়া এবং ক্রিয়াকলাপগুলো ভাগাভাগি করি। আচ্ছা, এখানে বোঝাপড়া বলতে কি, কোনো কিছু যদি না বুঝি তাহলে তার কাছে জিজ্ঞেস করি। হ্যাঁ, দেখো ক্লিয়ারলি ইট শোস দ্যাট ইন্টারেকশন ইজ এ মাস্ট ফর লার্নিং। বলা হচ্ছে যে স্পষ্টত এটি শেখায় যে শেখার জন্য মিথস্ক্রিয়া বা পরস্পরের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা আবশ্যকীয়। সো উই ক্যান সে, আমরা তাই বলতে পারি, অনলাইন ক্লাসেস মে হেল্প আস টু লার্ন বাট ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। দেখো এখানে বলেছে তাই আবশ্যক, এবং সুতরাং আমরা বলতে পারি যে অনলাইন শিক্ষা শেখার ক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারে, কিন্তু ক্লাসে বসে শেখাকে দখল করতে পারে না। এর মানে কি, মানে দেখো আমরা এটা বলতে পারি যে অনলাইন শিক্ষা আমাদের সাহায্য করে, কিন্তু অনলাইন শিক্ষা এবং মুখোমুখি শিক্ষা আমাদের রিপ্লেস করতে পারে না। দেখো যদি তুমি এর থেকে অনেক শব্দ বা অনেক কিছু আমি হয়তো বা এখানে বলতে পারি নাই, বা তুমি হয়তো বা সেরকম বুঝতে পারি নাই, তুমি তো আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, কিন্তু কমেন্টে অ্যান্সার যদি আমি নাও দিই তাহলে তুমি তো ওই জিনিসটা বুঝতে পারবে না, তাই না? কিন্তু এটা আমরা সরাসরি শিক্ষকের কাছে হলে এই সুযোগটা পাই। তো দেখো এটা আমরা বডি প্যারাগ্রাফ 1 শেষ হয়ে গেল, এখন বডি প্যারাগ্রাফ 2 পড়বো। বডি প্যারাগ্রাফ 2 এটা কিন্তু 36 নম্বর পেজে, ঠিক আছে। বডি প্যারাগ্রাফ 2, এখানে 2 নম্বর বডি প্যারাগ্রাফ। নাও এখন ইটস ইওর টার্ন টু রাইট বডি প্যারাগ্রাফ 2 following the same statement of body paragraph 1, start from here। এখন কি করতে বলা হচ্ছে, দেখো এখন বডি প্যারাগ্রাফ 1 এর মতো একই টেমপ্লেট অনুসরণ করে তোমার জন্য বডি প্যারাগ্রাফ 2 লেখার পালা এখান থেকে শুরু করো। মানে এটা আমাদের লিখতে বলা হচ্ছে, ঠিক আছে। এটা এখানে কিন্তু উত্তর লিখতে হবে। তো আমরা এখন উত্তর দেখব। ওকে, দেখো এটা কিন্তু উত্তর, হ্যাঁ এটা কিন্তু অ্যানসার শুরু, এই যে এখান থেকে অ্যানসার শুরু। এই দেখো এখানে দ্বিতীয় প্যারা আমরা নিজেরা লিখতেছি, another significant drawback of online learning is the prevalence of distractions। মানে another মানে কি, আরো একটা, significant মানে উল্লেখযোগ্য, drawback মানে হলো ত্রুটি অফ অনলাইন লার্নিং। অনলাইন মানে অনলাইন শিক্ষার আরেকটা ত্রুটি হলো, উল্লেখযোগ্য ত্রুটি হলো ইজ দি প্রিভিলেন্স মানে মনোযোগ, প্রিভিলেন্স অফ ডিস্ট্রাকশনস মানে কি অনলাইন শিক্ষার আরেকটি উল্লেখযোগ্য ত্রুটি হলো মনোযোগের ব্যাঘাত। আনলাইক ট্র্যাডিশনাল ক্লাসরুমস, প্রচলিত শ্রেণীকক্ষের বিপরীতে, আনলাইক ট্র্যাডিশনাল ক্লাসরুমস, প্রচলিত শ্রেণীকক্ষের বিপরীতে, where students focus on the teacher and the subject বলা হচ্ছে যে সেখানে শিক্ষার্থীরা শিক্ষক এবং বিষয়ের উপর ফোকাস করে। অনলাইন স্টুডেন্টস often face the temptation of multitasking
টাস্কিং উইথ সোশ্যাল মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। বলা হচ্ছে যে এখানে কি বলা হচ্ছে যে অনলাইন শিক্ষার্থীরা প্রায় সামাজিক মিডিয়া এবং বিনোদনের মতো একাধিক কাজ করার প্রলোভনের সম্মুখীন হয়। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে যে এ স্টাডি বাই দি আমেরিকান এডুকেশনাল রিসার্চ অ্যাসোসিয়েশন কনফার্মড দ্যাট দিস মাল্টিটাস্কিং reduces the quality of education। দেখো এটা বলেছে আমেরিকান অ্যাসোসিয়েশনের একটা সমীক্ষা নিশ্চিত করে যে এই এডুকেশনাল রিসার্চ একসাথে একাধিক কাজ করার বিষয়টি শিক্ষার মানকে হ্রাস করে দেয়। ঠিক আছে, দি ডিস্ট্রাকশনস প্রেজেন্ট ইন অনলাইন লার্নিং এনভায়রনমেন্টস হিন্ডার মানে হচ্ছে ব্যাঘাত ঘটানো, তাই না? ইফেক্টিভ লার্নিং, তারপরে রিনফোর্সিং অ্যান্ড আইডিয়া দ্যাট অনলাইন লার্নিং ক্যান নট ফুললি রিপ্লেস দি ইমপ্রেসিভ ক্লাসরুম এক্সপিরিয়েন্সেস। আচ্ছা, এতটুকুর মানে কি আমরা একটু খন্ড খন্ড করে দেখি। দেখো বলেছে দি ডিস্ট্রাকশনস প্রেজেন্ট। ডিস্ট্রাকশনস মানে হচ্ছে বাধাগ্রস্ত করে, প্রেজেন্ট ইন মানে প্রেজেন্টকে মানে ইসেকে তোমার উপস্থাপনকে অনলাইন এডুকেশনকে ইন অনলাইন লার্নিং এনভায়রনমেন্টস মানে অনলাইন লার্নিং যে এনভায়রনমেন্টটা রয়েছে, পরিবেশটা রয়েছে, হাইন্ডার বাধা, ইফেক্টিভ লার্নিং মানে হচ্ছে দেখো অনলাইন শিক্ষার পরিবেশ মনোযোগের ব্যাঘাত কার্যকর মানে ব্যাঘাতের কারণে শিক্ষা গ্রহণকে বাধাগ্রস্ত করে। ঠিক আছে, বাধাগ্রস্ত করে আর এই ধারণাটিকে শক্তিশালী করে যে অনলাইন শিক্ষা অভিনিবিষ্ট শ্রেণীকক্ষে অভিজ্ঞতাকে পুরোপুরি প্রতিস্থাপন করতে পারে না। তারপর আমরা বডি প্যারাগ্রাফ 3 চলে আসলাম। ইটস টাইম টু রাইট বডি প্যারাগ্রাফ 3। এখন আমাদের বডি প্যারাগ্রাফ 3 লেখার সময় এসেছে। ঠিক আছে, বডি প্যারাগ্রাফ 3 লিখবো। 3 এ কি আছে সেটা নিয়ে জানবো। ওকে, বডি প্যারাগ্রাফ 3। ইন দিস প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফে এখান থেকে দেখো, ইন দিস প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফে এই অনুচ্ছেদে ইউ উইল তুমি acknowledge তুমি কি করবা? acknowledge the opposing point of view and discuss the conflicting opinions on the topic। বলা হচ্ছে যে এই অনুচ্ছেদে তুমি বিপরীত দৃষ্টিভঙ্গি স্বীকার করে নিবে এবং বিষয়ের উপরে বিপরীত বা পরস্পর বিরোধী মতবাদগুলো আলোচনা করবে। rather than explaining how this differing opinions are wrong কি outright। আচ্ছা, rather than explaining মানে ব্যাখ্যা করার চেয়ে how this differing কিভাবে এই differing opinions মানে ভিন্ন মতমতগুলো আর wrong outright আর ভুল মানে এই যে ভিন্ন মতামতগুলো কিভাবে সম্পূর্ণ ভুল এটা ব্যাখ্যা করার চেয়ে বরং ইউ শুড তোমার উচিত নোট করা। ঠিক আছে, তোমার উচিত মতামতগুলোকে বক্তব্যের সাথে মানে নোট করা। ঠিক আছে, নোট করতে হবে। নোট কি করতে হবে? হাউ অপিনিয়ন্স কিভাবে এই মতামতগুলো দ্যাট ডু নট অ্যালাইন মানে হচ্ছে জড়ো করা উইথ ইওর thesis might not be well informed or how they might be out of date। এই পুরো লাইনটার মানে কি? এটা হচ্ছে এই ভিন্ন মতগুলো কিভাবে সম্পূর্ণরূপে ভুল তা ব্যাখ্যা করার পরিবর্তে বরং তোমার উচিত যে মতামতগুলো তোমার বক্তব্যের সাথে একমত নয় সেগুলো কিভাবে মানে সুবিদিত নাও হতে পারে বা পুরনো হতে পারে সে ব্যাপারে আলোচনা করা। ঠিক আছে, সো তাই লেটস স্টার্ট রাইটিং, চলো আমরা লেখা শুরু করি। কি লেখা শুরু করব? দেখো, চলো আমরা লেখা শুরু করি। এখানে বলা হচ্ছে যে চলো আমরা লেখা শুরু করি। ইউ মে ইউজ দি ফলোইং টেমপ্লেট টু রাইট দি বডি প্যারাগ্রাফ 3। তুমি কি করতে পারো? নিচে দেখো কি বলা হচ্ছে এখানে যে সুতরাং চলো আমরা লেখা শুরু করি। তুমি বডি প্যারাগ্রাফ 3 লেখার জন্য নিচের টেমপ্লেট ব্যবহার করতে পারো। ওকে, তো সেই টেমপ্লেটটা কি হচ্ছে? এটা দেখো, কাউন্টার আর্গুমেন্টস মানে পাল্টা যুক্তি, সেটা কি পয়েন্ট আউট হোয়াট আদার পিপল সে দ্যাট অপোজেস ইওর আর্গুমেন্ট।
অন্য লোকেরা কি বলে তা দেখাও যা তোমার যুক্তির বিরোধিতা করে। তুমি যে যুক্তি দেখাচ্ছ সে যুক্তিকে বিরোধিতা করে। টেমপ্লেটটা কি দেখো, টেমপ্লেটটা হচ্ছে নমুনা। সাম মে আর্গু দ্যাট, কেউ কেউ যুক্তি দিতে পারে। কিভাবে যুক্তি দিতে পারে? উই মে রাইট, আমরা এভাবে লিখতে পারি সাম মে আর্গু দ্যাট, কেউ যুক্তি দেখাতে পারে যে উইথ দি অ্যাডভান্স মানে অগ্রগতি অফ টেকনোলজি, প্রযুক্তির, অনলাইন ক্লাস উইল বি দি বেস্ট অপশন ফর লার্নিং অ্যাজ দে আর ফ্লেক্সিবল অ্যান্ড লেস এক্সপেন্সিভ। দেখো তুমি এরকম লিখতে পারো যে কেউ কেউ আবার যুক্তি দেখাতে পারে যে প্রযুক্তির অগ্রগতির সাথে অনলাইন ক্লাসগুলো শেখার জন্য সর্বোত্তম বিকল্প হবে, কারণ সেগুলো নমনীয় এবং কম ব্যয়বহুল। ঠিক আছে। কনসিড মানে হচ্ছে স্বীকার করা, কনসিড এন্ড রিফিউট মানে হচ্ছে খণ্ডন করা। তাহলে স্বীকার করা এবং যুক্তি খণ্ডন করা কিভাবে করব দেখো, এটা আমরা কোথা থেকে লিখতেছি, এই যে এখান থেকে দেখো, এটা কিন্তু 37 নম্বর পেজের এই যে এখান থেকে এই যে কনসিড এন্ড রিফিউট, এখানে ইট শোজ, এই যে এখান থেকে। ঠিক আছে। তাহলে ইট শোজ বলা হচ্ছে ইট শোজ দ্যাট, এটা দেখায় যে ইউ রেসপেক্ট দি অপোজিং point of view by acknowledging it, but then prove that it is wrong and that you are right। মানে কি, এটা দেখায় যে, কি দেখায়, কিসের কথা বলো, সেই যে তুমি তাদের যে তোমার বিপরীত যে বক্তব্য সেটা উপস্থাপন করলে ওটাই কথা বলেছে। এটা দেখায় যে তুমি ভিন্ন মতামতকে স্বীকার করে একে সম্মান করেছো, কিন্তু এরপর প্রমাণ করো যে এটা ভুল, মানে তুমি সঠিক আর ওদের মত যে ভুল, এটাও প্রমাণ করতে হবে। ঠিক আছে। এজন্য আমরা এই টেমপ্লেটটা ব্যবহার করতে পারি। ডিসপাইট দি ফ্যাক্ট, তারপর ইন স্পাইট অফ দি ফ্যাক্ট, তারপর অলদো, ইভেন দো, অপোজিং পয়েন্ট অফ ভিউ, ইওর আর্গুমেন্টস, এইভাবে আমরা এটাকে লিখতে পারি। ঠিক আছে। এই যে এখানে এই যে এই টেমপ্লেটটা ব্যবহার করলাম, এবং এই টেমপ্লেটটা ব্যবহার করে আমরা উই মে রাইট আমরা লিখতে পারি। কি লিখতে পারি দেখো, আমরা লিখতে পারি এরকম, ইন স্পাইট অফ দি ফ্যাক্ট দ্যাট, ইন স্পাইট অফ, যদিও এর মানে কি, দ্যাট যদিও কি হয়েছে দেখো, টেকনোলজি, প্রযুক্তি ইজ গ্রাজুয়ালি knocking at every door gradually। হ্যাঁ, কি বলা হচ্ছে যে প্রযুক্তি ধীরে ধীরে প্রতিটি দরজায় কড়া নাড়ছে, তা সত্ত্বেও ইট ক্যান নট ইনশিওর, এটা ইনশিওর করতে পারে না লার্নিং, বাট রেদার ডিস্ট্রাক্টস দি স্টুডেন্টস ফ্রম লার্নিং। বলা হচ্ছে যে এটি শেখা নিষিদ্ধ করতে পারে না, বরং শিক্ষার্থীদের শেখার থেকে বিভ্রান্ত করতে পারে, তাই না। আর্গু ইওর পয়েন্ট টু প্রুভ, দেখো এখানে বলা হচ্ছে আর্গু, এই যে এখানে আর্গু ইওর পয়েন্ট টু প্রুভ দ্যাট ইউ আর রাইট, তোমার যুক্তি যে সঠিক এটা প্রমাণ করার জন্য তোমাকে কি করতে হবে, যুক্তি দেখাতে হবে। ঠিক আছে। ওকে, এখানে বলা হচ্ছে দেখো আর্গু ইওর পয়েন্ট টু প্রুভ, মানে তোমার যুক্তি যে, মানে আর্গু ইওর পয়েন্ট টু প্রুভ দ্যাট ইউ আর রাইট, মানে তোমার যুক্তি, তুমি যে সঠিক এটার জন্য যুক্তি দেখাতে হবে। এন্ড অপোজিং পয়েন্ট অফ ভিউ ইজ রং, তোমার বিপরীত যে যুক্তি সেটা ভুল, সেটা দেখাতে হবে। ইন্টিগ্রেট অ্যাট লিস্ট ওয়ান কোয়েট অর প্যারাফ্রেজ টু সাপোর্ট ইওর পয়েন্ট অফ ভিউ, মানে তোমার যুক্তি দেখার জন্য কমপক্ষে একটা উদ্ধৃতি ব্যবহার করতে হবে। ঠিক আছে। তো এই উদ্ধৃতির জন্য আমরা আরেকটা টেমপ্লেট দেখবো, যে নমুনা দেখবো। ঠিক আছে। যেখানে ইনফ্যাক্ট as can be seen in, এখানে আমরা কোন রিসার্চ বা স্টাডিজ এর কোন একটা পেজ লিখে দিতে পারি। অ্যাকর্ডিং টু দি নেম অফ দি অথর, মানে এই লেখকের মতে পেজ নাম্বার সহ বলতে হবে এখানে। ঠিক আছে। উই মে রাইট আমরা লিখতে পারি, এই যে এই জিনিসটা আমরা লিখতে পারি। দেখো দেখো আমরা লিখতে পারি উই দেখো এখানে উই ক্যান রাইট আমরা লিখতে পারি in fact from recent research of people's university, we can see in online classes students learn 40% less than in face-to-face classes। প্রকৃতপক্ষে পিপলস ইউনিভার্সিটির সাম্প্রতিক গবেষণা থেকে আমরা দেখতে পাচ্ছি অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা মুখোমুখি ক্লাসের তুলনায় 40% কম শেখে। দেখছো, এই যে এটুকু আমরা লিখলাম, এই যে এতটুকু পড়লাম। কিন্তু এখন 37 নম্বর পেজের নিচেটা, explain the quote or paraphrases, use the following
ট্র্যাডিশনাল এক্সপ্রেশনস মানে আমরা কি করতে পারি, দেখো এখানে বলা হচ্ছে যে নিচের ট্র্যাডিশনাল এক্সপ্রেশনস ব্যবহার করে উদ্ধৃতি বা প্যারাফ্রেজ কি ব্যাখ্যা করতে পারি। কিভাবে টেমপ্লেট দিচ্ছে, হোয়াট ইজ দি মিনস ইজ দ্যাট বা ইন আদার ওয়ার্ডস বা ক্লিয়ারলি এরকম বলতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা উই ক্যান সি আমরা কি বলতে পারি, 38 নম্বর উই ক্যান সি উই ক্যান রাইট আমরা লিখতে পারি। কিভাবে লিখতে পারি, উই ক্যান রাইট আমরা লিখতে পারি ইন আদার ওয়ার্ডস অন্য কথায় উই ক্যান সে আমরা বলতে পারি অনলাইন ক্লাসেস মে গিভ flexibility and save money but it will distract students attentions। বলা হচ্ছে অন্য কথায় আমরা বলতে পারি অনলাইন ক্লাসগুলো নমনীয়তা দিতে পারে এবং অর্থ সাশ্রয় হতে পারে, তবে এটি শিক্ষার্থীদের মনোযোগ বিভ্রান্ত করবে, মনোযোগ নষ্ট করবে। বিকজ কারণ when students are in front of a computer কারণ শিক্ষার্থীরা যখন একটা কম্পিউটার সামনে থাকে the attractions are just a click away, তখন কি করে, তখন আকর্ষণগুলো কেবলমাত্র একটা ক্লিক দূরে থাকে, মানে একটা ক্লিক দূরে থাকে প্রায়। হ্যাঁ, very often প্রায় the students join the class and play games, watch movies etc। বলা হচ্ছে যে শিক্ষার্থীরা ক্লাসে যোগ দেয় ঠিক আছে, কিন্তু গেম খেলে। এই যে তোমরা আমার অনলাইন যখন ক্লাস করাও, লাইভ ক্লাসগুলো করায়, তখন তোমরা ঠিকই আমি ক্লাস করে যাচ্ছি কিন্তু তোমরা ঠিকই এখানে আড্ডা দাও, একজন আরেকজনের সাথে কথা বলো। অ্যাগেইন তারপরে লার্নিং depends on the relationship between teachers and students which cannot be achieved on the same level over the computer। বলা হচ্ছে যে তাছাড়া আবার শেখা নির্ভর করে শিক্ষক এবং ছাত্রের সম্পর্কের উপরে, যা কম্পিউটারে একই স্তরে অর্জন করা সম্ভব নয়। দেখো তোমাকে যদি সরাসরি আমি তোমাকে ক্লাস নিতাম, তুমি যদি তোমার সাথে আমার একটা আন্তরিকতা, একটা ভালোবাসা তৈরি হতো, তাই না, সরাসরি তোমার সাথে একটা সম্পর্ক তৈরি হতো, তখন তুমি আমার কাছ থেকে শিখতে পারতে আবার ভালো করে। কিন্তু এই যে তুমি আমাকে দেখতেও পাচ্ছ না, আমি কি কোথায় আছি কি দেখি, তুমি আমাকে প্রশ্ন করতে পারতেছো না, তাই না। সো ইটস obvious that অনলাইন ক্লাসেস ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। তাই বলা হচ্ছে যে সুতরাং এটা স্পষ্টত যে অনলাইন ক্লাসগুলো মুখোমুখি শিক্ষাকে প্রতিস্থাপন করতে পারবে না। তাই বলা হচ্ছে। ঠিক আছে, হেয়ার এখানে উই মে কনক্লুড আওয়ার থার্ড বডি প্যারাগ্রাফ বাই রিসাল্টিং দি টপিক সেন্টেন্সেস ইন ডিফারেন্ট ওয়ার্ডস বাট ইট ইজ নট অলওয়েজ নেসেসারি। বলা হচ্ছে যে এটার মানে কি, এখানে তুমি ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করে মূল কথাটি পুনরায় ব্যক্ত করতে পারবে, তোমার থার্ড যে বডি প্যারাগ্রাফটির উপর উপসংহার লিখতে পারবে, কিন্তু এটা সবসময় জরুরি নয়। সো উই মে কনক্লুড বাই রাইটিং দ্যাট, সুতরাং আমরা এটা লিখে উপসংহার টানতে পারি যে, দেখো যে আমরা এখান থেকে পড়তেছি, হ্যাঁ এটা হচ্ছে তোমার 38 নম্বর পেজের মাঝামাঝি অবস্থায়। সো উই মে কনক্লুড দ্যাট it's true that এখান থেকে it's true that online classes are flexible and less expensive but all will be meaningless if it doesn't ensure students learning। এটা সত্য যে অনলাইন ক্লাসগুলো নমনীয় এবং কম ব্যয়বহুল, কিন্তু সবই অর্থহীন হয়ে যাবে যদি এটা শিক্ষার্থীদের শেখার বিষয়টি নিশ্চিত না করে। সো তাই if we put together all the parts of the paragraph our third body paragraph will be, সুতরাং আমরা যদি অনুচ্ছেদটির সকল অংশ একত্র করি তাহলে আমাদের থার্ড বডি প্যারাগ্রাফটা হবে এরকম। মানে থার্ড বডি প্যারাগ্রাফের বিভিন্ন যে অংশগুলো রয়েছে, ঠিক আছে, এই যে এতক্ষণ আমরা যা যা পড়লাম, হ্যাঁ এই যে সমস্ত দেখো, এই যে যেখানে রয়েছে উই মে রাইট, এই যে এই অংশটা, এই অংশটা, তারপরে এই যে এই অংশটা, ঠিক আছে, এই যে এই অংশটা দেখো, এই যে এইটা, তারপরে এই অংশটা আর এই যে অংশটা, এই তিনটে অংশ, ঠিক আছে, এই সবগুলোকে যদি আমরা একত্রিত করি, একসাথে পড়ি, তাহলে কিরকম হয় দেখো। some may argue that with the advancements of a technology online classes will be the first option for learning as they are flexible and less expensive। কেউ যুক্তি দিতে পারে যে প্রযুক্তির উন্নতির সাথে সাথে অনলাইন ক্লাসগুলো শিক্ষার সর্বোত্তম ও পছন্দ হবে, কারণ এগুলো ব্যবহারে বাধ্যবাধকতাপূর্ণ নয় এবং এর কম ব্যয়বহুল। ঠিক আছে, in spite of the fact that technology is gradually knocking at every door, it cannot ensure learning but rather distracts the students from learning। এর মানে কি, প্রযুক্তি ক্রমশ প্রতিটি দরজায় কড়া নাড়ছে, তা সত্ত্বেও এটা শিক্ষা নিশ্চিত করতে
পারে না, বরং এটা শিক্ষার্থীদের শেখা থেকে বিভ্রান্ত করতে পারে। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় we can say online classes may give flexibility and save money, but it will distract students attention। কি হচ্ছে দেখো, অন্য কথায় আমরা বলতে পারি অনলাইন ক্লাসগুলো সময় এবং সুযোগ মতো ক্লাস করার সুযোগ করে দিতে পারে, কিন্তু এবং অর্থ সাশ্রয় হতে পারে, তবে এটা শিক্ষার্থীদের মনোযোগ বিভ্রান্ত ঘটবে। কারণ শিক্ষার্থীরা, বিকজ when students are in front of a computer their attractions are just a click away। বলা হচ্ছে যে কারণ শিক্ষার্থীরা যখন কম্পিউটারের সামনে বসে তখন তাদের আকর্ষণ থাকে ঠিক একটা ক্লিক দূরে। ঠিক আছে, মানে একটা ক্লিক করার, মানে এই যে একটা এসে, মানে এটা তুমি ক্লিক করে তুমি চাইলে অন্য জায়গায় চলে যেতে পারো। ঠিক আছে, এটা বলছে every often the students join the classes and play games, watch movies etc। বলা হচ্ছে যে প্রায় শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে যোগ দেয় এবং গেম খেলে, চলচ্চিত্র দেখে ইত্যাদি করে। Again, আবার learning depends on the relationship between teachers and students which cannot be achieved on the same level of our computer। বলা হচ্ছে যে আবার শেখা নির্ভর করে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার উপরে, যা কম্পিউটারের মাধ্যমে এই মাত্রায় অর্জন করা সম্ভব নয়। So it's obvious that online classes cannot replace face-to-face classes। তা সুতরাং এটা নিশ্চিত যে অনলাইন ক্লাস মুখোমুখি ক্লাসকে প্রতিস্থাপন করতে পারে না। ঠিক আছে, ইটস ট্রু, এটা সত্য দ্যাট যে অনলাইন ক্লাসেস আর ফ্লেক্সিবল এন্ড লেস এক্সপেন্সিভ, বাট all will be meaningless if it doesn't ensure students learning। বলা হচ্ছে যে এটা সত্য যে অনলাইন ক্লাসগুলো নমনীয় এবং কম ব্যয়বহুল, কিন্তু সবকিছু অর্থহীন হয়ে যাবে যদি শিক্ষার্থীদের শেখা নিশ্চিত না করা হয়। তো এটা শিখলাম। এখন 38 নম্বর পেজে দেখো, এখানে একদম লাস্টে দি কনক্লুশনস। কনক্লুশন আমরা কি লিখবো? দি কনক্লুশন মানে হচ্ছে উপসংহার। নাও, এখন উই আর জাস্ট এট দি এন্ড অফ আওয়ার এসে। এখন আমরা আমাদের প্রবন্ধ লেখার একদম শেষ প্রান্তে উপনীত হয়েছি। ঠিক আছে, উই মে রাইট, আমরা লিখতে পারি। ঠিক আছে, এখানে দেখো এই যে আমরা আমাদের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। উই মে রাইট, আমরা লিখতে পারি এই যে এখান থেকে উই মে কনক্লুডেড, এটা যে এখান থেকে আমরা পড়তেছি যে দি কনক্লুশন। এখানে দেখো দি কনক্লুশনে দিস ইজ দি, এটা তো এখান থেকে পড়লাম যেটা, হ্যাঁ। নাও উই আর জাস্ট এট দি এন্ড অফ এসে। এখন আমরা আমাদের লেখা এসে রাইটিং আর কি লেখার শেষ প্রান্তে পৌঁছেছি। দিস ইজ দি পোর্শন অফ দি এসে দ্যাট উইল লিভ দি মোস্ট ইমিডিয়েট ইমপ্রেশনস অন দি মাইন্ড অফ দি রিডার। বলা হচ্ছে এটা প্রবন্ধের সেই অংশ যা পাঠকের মনে সরাসরি প্রভাব ফেলে। ওকে, দেয়ারফর, সুতরাং ইট মাস্ট বি ইফেক্টিভ, অবশ্যই এখানে ফলপ্রসূ হতে হবে, এন্ড লজিক্যাল হতে হবে। ডু নট ইন্ট্রোডিউস এনি নিউ ইনফরমেশন ইনটু দি কনক্লুশনস, রেদার the synthesis the information presented in the body of the essay। বলা হচ্ছে সুতরাং এটা ফলপ্রসূ এবং যুক্তিযুক্ত হতে হবে। উপসংহারে কোনো নতুন তথ্য উপস্থাপন করো না, বরং প্রবন্ধের বডি অংশে উপস্থাপনকৃত তথ্যগুলোর মাঝে সমন্বয় সাধন করতে হবে। ঠিক আছে, রিস্টার্ট why the topic is important, review the main points and review your thesis, so let's write the conclusion on the essay। বলা হচ্ছে বিষয়টি কেন গুরুত্বপূর্ণ তা পুনরায় বলো, প্রধান বিষয়টি পর্যালোচনা করো এবং সুতরাং তোমার প্রাসঙ্গিক বক্তব্য পর্যালোচনা করো। তাই চলো আমরা কি করি, প্রবন্ধটির উপসংহার লিখি। এখন আমরা প্রবন্ধটির উপসংহার এভাবে লিখতে পারি যে এখান থেকে 39 নম্বর পেজের এই প্রথম থেকে আর কি। উই মে রাইট, আমরা লিখতে পারি we may conclude by saying that online classes may enhance learning but cannot replace face-to-face learning, because students mostly learning through interactions with the teachers and their peers, and learning depends on the relationship between teachers and students। এটার মানে কি, আমরা এটা বলে উপসংহার টানতে পারি যে অনলাইন ক্লাস শেখার উন্নতি করতে পারে, কিন্তু মুখোমুখি শেখাকে প্রতিস্থাপন করতে পারে না, কারণ শিক্ষার্থীরা প্রধানত শিখে থাকে শিক্ষক এবং তাদের সহপাঠীদের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে, এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের উপরে নির্ভর করে। বিসাইডস, আরো কিছু রয়েছে পাশাপাশি, তাছাড়া ইন অনলাইন ক্লাসগুলোতে দেয়ার ইজ এ হাই
chance for students to distracted. তাছাড়া অনলাইন ক্লাসগুলোতে শিক্ষার্থীদের বিভ্রান্ত হওয়ার খুবই সম্ভাবনা থাকে, তাই না? বিভ্রান্ত, মনে করো আমি একটা নিয়মে অঙ্ক করলাম, তুমি অন্য আরেকটা স্যার একটা নিয়মে অঙ্ক করেছে, এটা দেখে তুমি বিভ্রান্তের ভিতরে পড়ে যেতে পারো কোনটা সঠিক কোনটা ঠিক। কিন্তু দেখা যাচ্ছে যে একটা অঙ্কের তো বিভিন্ন রকম নিয়ম আছে, সেভাবে সবগুলোই সঠিক হতে পারে, কিন্তু তুমি বিভ্রান্ত হতে পারো। সো কনসিডারিং all these issues, ঠিক আছে, কিন্তু considering all the issues we may say online classes cannot replace face to face classes. সকল বিষয় বিবেচনা করে আমরা বলতে পারি অনলাইন ক্লাস মুখোমুখি ক্লাসকে প্রতিস্থাপন করতে পারে না, ঠিক আছে। if by any means laptops, computers and smartphones will be the classrooms of the students in future, there is a possibility to have a future generation who are skilled with theories but the ignorant of applying those. বলা হচ্ছে যে স্মার্টফোন ছাত্রদের এখানে যদি কোনো উপায়ে ল্যাপটপ, কম্পিউটার এবং স্মার্টফোন ছাত্রদের শ্রেণীকক্ষ হয়, তাহলে আগামীতে এমন একটা ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনা রয়েছে তারা তথ্যীয় দিক থেকে দক্ষ হবে, কিন্তু সেগুলো কি করতে পারবে না, প্রয়োগের ক্ষেত্রে থাকবে অজ্ঞ থাকবে। নোট দ্যাট, উল্লেখ্য যে traditions between the introductions, body and conclusions are the mortar that holds the foundations of this essay together. উল্লেখ্য যে বডি এবং উপসংহারের মধ্যে ট্রানজিশন গুলো হলো, এটা কিন্তু ট্রানজিশন গুলো হলো এক প্রকার সেতুর মতো যা প্রবন্ধের ভিত্তিকে কি করে একত্রে ধরে রাখে। উইদাউট লজিক্যাল প্রোগ্রেশনস of thought, the reader is unable to follow the essay's argument and the structure will collapse. এর মানে কি, মানে হচ্ছে চিন্তার যৌক্তিক অগ্রগতি ছাড়া পাঠক প্রবন্ধের যুক্তি অনুসরণ করতে অসমর্থ হয় এবং কাঠামোটি ভেঙে পড়বে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে যে ট্রানজিশনস শুড wrap up the idea from the previous section and introduce the idea that to follow in the next session. Transitions গুলোর উচিত পূর্ববর্তী বিভাগ হতে ধারণাটি সারাংশ করা এবং নতুন ধারণা উপস্থাপন করা যা পরবর্তী বিভাগের অনুসরণ করতে পারে। তো দেখো এরপরে রয়েছে যেটা, সেটা হচ্ছে এডিট ইউর রাইটিং, তারপরে রাইট ইউর ফাইনাল ড্রাফট। এই যেটা আমরা এখন পড়বো। এডিট ইউর রাইটিং, তোমার লেখা সম্পাদন করো বা এডিট করো। রিড দি এসে ওয়ান্স অ্যাগেইন ফ্রম দি স্টার্টস এন্ড চেঞ্জ ইট টু মেক ইট সাউন্ড বেটার এন্ড মোর প্রফেশনাল। মানে প্রবন্ধটি শুরু থেকে আবার পড়ো এবং এটিকে আরো ভালো এবং আরো পেশাদার করার জন্য এটিকে পরিবর্তন করো। ফর এক্সাম্পল, যেমন অ্যাড লিঙ্কিং ওয়ার্ডস, কিছু লিঙ্কিং ওয়ার্ডস অ্যাড করতে পারো, যে এই সমস্ত অ্যাডস, ঠিক আছে। লিঙ্কিং ওয়ার্ডস কাদেরকে বলা হয়? দেখো আমরা দুইটা সেন্টেন্সকে যে সেন্টেন্সের মাধ্যমে একত্রিত করি, মাঝে আমরা একটা কথা বলি, তারপরে আমরা বলি এবং অথবা ও, এরকম। তো ওই সমস্ত দুইটা সেন্টেন্সকে একত্রিত করার জন্য এই সমস্ত ওয়ার্ডস ব্যবহার করা যেতে পারে, তাহলে আরো বেশি সুন্দর শোনা যাবে। লুক ফর বেটার ভোকাবুলারি, ইউজ মোর স্পেসিফিক ওয়ার্ডস হোয়ার পসিবল, যেখানে সম্ভব, মানে আরো ভালো শব্দগুলো খুঁজে সেগুলো আমাদের ব্যবহার করতে হবে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো যেমন অ্যাকুরেট অর মানে গুড, যেমন দেখো গুড, অ্যাকুরেট অর ক্যারিং, এই সমস্ত শব্দ আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তারপর চেক ইউ হ্যাভ বোথ লং এন্ড শর্ট সেন্টেন্সেস, পরীক্ষা করো দেখো দীর্ঘ এবং সংক্ষিপ্ত উভয় ধরনের বাক্যই রয়েছে কিনা। চেক ইউ ডোন্ট রিপিট ইয়োরসেলফ, মানে পরীক্ষা করে দেখো তুমি একই কথায় পুনরাবৃত্তি করেছো কি করো নাই। এন্ড ইয়োর আর্গুমেন্ট ইজ ক্লিয়ার, তোমার যুক্তি পরিষ্কার। এরপর তোমাদের কি বলো কথা, রাইট ইউর ফাইনাল ড্রাফট, তোমার চূড়ান্ত খসড়াটি এখন তৈরি করো এডিট করার পরে। দিস ইজ দি ফাইনাল এডিট, সো ফোকাস দি ডিটেলস, রাইট ইট ওয়ান্স ফর punctuations, once for spelling, and then one finally for clarity, because
ক্লিয়ারিটি ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট। বলা হচ্ছে এই চূড়ান্ত সম্পাদনা, তাই এটা হচ্ছে চূড়ান্ত সম্পাদনা, তাই বিস্তারিত বিষয়ে খেয়াল করো, বিরাম চিহ্ন ঠিক আছে কিনা, তারপরে বানান ঠিক আছে কিনা, তারপর সবশেষে সুন্দর করে কি করতে হবে, স্পষ্টতার জন্য একবার পড়ো, কারণ স্পষ্টতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, স্পষ্ট করে আর কি। তো দেখো এখন আমরা এইটা কিভাবে লিখতে পারি যে অনলাইন যে এডুকেশনে যেটা আছে, ঠিক আছে, অনলাইন লার্নিং ক্যান রিপ্লেস ক্যান নট। একদম প্রথম থেকে মানে কিভাবে আমরা লেখাটা করতে পারতাম, সবগুলো লেখা একত্রে যুক্ত হয়ে এটা আমরা করেছি। অনলাইন শিক্ষা মুখোমুখি শিক্ষাকে প্রতিস্থাপন করতে পারে, এর পক্ষে আমরা একটা প্রবন্ধ লিখতেছি। ঠিক আছে, can you image a world without schools and classrooms? তুমি কি স্কুল এবং শ্রেণীকক্ষ ছাড়া একটা বিশ্ব কল্পনা করতে পারবা? The concept of traditional education has changed radically within the last couple of years. মানে প্রচলিত শিক্ষার ধারণা গত কয়েক বছর আমূল পরিবর্তন এসেছে। Some educational institutions tend to shift to online classes due to their flexibility and opportunities. বলা হচ্ছে কিছু শিক্ষা প্রতিষ্ঠান তাদের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া এবং নতুন মানে সুযোগ সুবিধা থাকার কারণে অনলাইন ক্লাসে ধাবিত হচ্ছে। It becomes a significant concern for all related to this sector, especially after the COVID creates a situation. বলা হচ্ছে যে এই মানে এটি এই সেক্টরের সাথে সম্পর্কিত সকলের জন্য একটা উল্লেখযোগ্য উদ্যোগের কারণ হয়ে উঠেছে, বিশেষত কোভিড-19 পরিস্থিতির পরে। ঠিক আছে, though online learning opportunities for students to enhance learning, it cannot replace face-to-face learning because learning is a two-way process and we learn through interaction. বলা হচ্ছে যে যদিও অনলাইন শিক্ষা শিক্ষার্থীদের শেখার উন্নতির সুযোগ সৃষ্টি করে, তথাপি এটা মুখোমুখি শিক্ষাকে প্রতিস্থাপন করতে পারে না, কারণ শিক্ষা হলো একটা দ্বিমুখী প্রক্রিয়া এবং আমরা পারস্পরিক যোগাযোগের মাধ্যমে বা মিথস্ক্রিয়ার মাধ্যমে শিখে থাকি। ঠিক আছে, বিসাইডস তাছাড়া many students get distracted when they do online classes. বলা হচ্ছে এছাড়া অনেক শিক্ষার্থী অনলাইন ক্লাস করার সময় বিভ্রান্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, one of the reasons why online learning cannot replace face-to-face learning is because learning is a two-way process and people learn better through interaction. বলেছে অনলাইন শিক্ষা কেন মুখোমুখি শিক্ষাকে প্রতিস্থাপন করতে পারে না, তার অন্যতম একটা কারণ হলো শেখা একটা দ্বিমুখী প্রক্রিয়া এবং মানুষ মিথস্ক্রিয়ার মাধ্যমে এটা শিখে থাকে। According to my friends, আমার বন্ধুর মতে, when I read at home, যখন আমি বাড়ি পড়ি, I cannot understand, আমি এটা পড়তে পারি না। ঠিক আছে, I cannot even understand all of it when the teacher gives a speech. হ্যাঁ, বলা হচ্ছে যে আমার বন্ধুর বক্তব্য অনুযায়ী আমি যখন বাসায় পড়ি তখন আমি বুঝতে পারি না, এমনকি শিক্ষক যখন কথা বলেন তখন আমরা বুঝতে পারি না, এর সবকিছু বুঝতে পারি না। ঠিক আছে, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে I learn when we share our understanding with each other and complete the following activities. বলা হচ্ছে যে বস্তুত আমি শিখি যখন আমরা একে অপরের সাথে আমাদের বোঝাপড়া এবং ক্রিয়াকলাপগুলো ভাগাভাগি করে নিই। ঠিক আছে, ভাগাভাগি করে নিই। Clearly it shows that interaction is a must for learning. এটার মানে কি, স্পষ্টত এটি দেখায় যে শেখার জন্য মিথস্ক্রিয়া আবশ্যক। সুতরাং so we can say, আমরা বলতে পারি online classes may help us to learn but cannot replace face-to-face learning. বলা হচ্ছে যে সুতরাং আমরা বলতে পারি অনলাইন শিক্ষা শেখার ক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারে, কিন্তু মুখোমুখি শিক্ষাকে প্রতিস্থাপন করতে পারে না। Another significant drawback of online learning is the prevalence of distractions. অনলাইন শিক্ষার আরেকটি উল্লেখযোগ্য ত্রুটি হলো মনোযোগের ব্যাঘাত ঘটা। Unlike traditional classrooms where students focus on the teachers and the subjects, online students often face the temptations to multitasking with social media and entertainment. বলা হচ্ছে যে প্রচলিত শ্রেণীকক্ষের বিপরীতে, যেখানে শিক্ষার্থীরা শিক্ষক এবং বিষয়ের উপরে ফোকাস করে, অনলাইন শিক্ষার্থীরা প্রায়শই সামাজিক যোগাযোগ মিডিয়া এবং বিনোদনের মতো একাধিক কাজ করার
প্রলোভনের সম্মুখীন হয়, মানে ফেসবুক চালানোর সম্মুখীন হয়ে পড়ে। ওকে, তারপরে study by the American Educational Research Association confirmed that this multitasking reduction the quality of education। বলা হচ্ছে যে আমেরিকান এডুকেশন রিসার্চ অ্যাসোসিয়েশনের একটি সমীক্ষা নিশ্চিত করে যে এই একসাথে একাধিক কাজ করার বিষয়টি শিক্ষার মানকে reduces the quality of education, শিক্ষার মানকে রিডিউস করে দেয়। The distractions present in online learning environments hinder effective learning, reinforcing the idea that online learning cannot fully replace the impressive classroom experiences। বলা হচ্ছে যে অনলাইন শিক্ষার পরিবেশ উপস্থিত বিক্ষিপ্ততা মানে কার্যকর শিক্ষাকে বাধাগ্রস্ত করে, আর এই ধারণাটিকে শক্তিশালী করে যে অনলাইন শিক্ষা অভিনিষ্ট শ্রেণীকক্ষ অভিজ্ঞতাকে পুরোপুরি মানে প্রতিস্থাপন করতে পারে না। ঠিক আছে, তারপরে some may argue that with the advancements of technology, online classes will be the best option for learning as they are flexible and less expensive। কেউ কেউ যুক্তি দিতে পারে যে প্রযুক্তির উন্নতির সাথে অনলাইন ক্লাসগুলো শিক্ষার সর্বোত্তম পছন্দ হবে, কারণ এগুলো পরিবর্তনযোগ্য এবং কম ব্যয়বহুল। ঠিক আছে, in spite of the fact that technology is gradually knocking at every door, it cannot ensure learning that but a rather distracts the students from learning। মানে কি, প্রযুক্তি ক্রমশই প্রতিটি দরজায় কলা নড়ছে, তা সত্ত্বেও এটি শিক্ষা নিশ্চিত করতে পারে না, বরং in other words we can say online classes may give a flexibility and save money, but it will distract students attention। বরং এটা শিক্ষার্থীদের শেখা থেকে বিভ্রান্ত করে। অন্য কথায় আমরা বলতে পারি অনলাইন ক্লাসগুলো নমনীয়তা এবং কি বলে, নমনীয়তা মানে কি, পরিবর্তনযোগ্য, পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারে এবং অর্থ সাশ্রয় করতে পারে, তবে এটা শিক্ষার্থীদের মনোযোগে কি করে, বিভ্রান্ত ঘটাতে পারে। বিকজ কারণ when students are in front of computer their attractions are just a click away। মানে কম্পিউটার সামনে যখন ছাত্রছাত্রীরা থাকে তখন তাদের আকর্ষণ থাকে ঠিক একটা ক্লিক দূরে। মানে ক্লিক দূরে বলতে কি, তুমি যদি একটা ক্লিক করে ক্লাসটা সরিয়ে দাও, এতটুকুর মধ্যে ধরে সীমাবদ্ধ থাকে। very often প্রায় the students join the class and play games, watch movies etc। বলেছে প্রায় শিক্ষার্থীরা ক্লাস যোগ দেয় এবং খেলাধুলা মানে গেম খেলে এবং চলচ্চিত্র দেখে। Again, our learning depends on the relationships between teachers and students। টিচার্স এন্ড স্টুডেন্টস এর মানে শিক্ষার উপরে দেখো এখানে বলা হচ্ছে again learning depends on relationships between teachers and students which cannot be achieved on the same level of over the computer। বলা হচ্ছে যে তাছাড়া শেখা নির্ভর করে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের উপরে, যা কম্পিউটার মাধ্যমে একই মাত্রায় অর্জন করা সম্ভব নয়। ঠিক আছে, সো ইটস অবভিয়াস দ্যাট অনলাইন ক্লাসেস ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস ক্লাসেস। বলা হচ্ছে যে সুতরাং এটা নিশ্চিত যে অনলাইন ক্লাস মুখোমুখি ক্লাসকে প্রতিস্থাপন করতে পারে না। ইটস ট্রু দ্যাট, এটা সত্য যে অনলাইন ক্লাসেস আর ফ্লেক্সিবল। হ্যাঁ, যে ক্লাসগুলো অনলাইন ক্লাসগুলো ফ্লেক্সিবল, প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায়, and less expensive, but all will be meaningless if it doesn't ensure students learning। কি বলা হচ্ছে যে এবং কম ব্যয়বহুল, কিন্তু সবকিছু অর্থহীন হয়ে যাবে যদি এটা শিক্ষার্থীদের শেখা নিশ্চিত না করে। আমরা আচ্ছা বলা হচ্ছে we may conclude by saying that, আমরা এই যে এখানে দেখো এখানে হচ্ছে আমরা এটা বলে উপসংহার টানতে পারি যে অনলাইন ক্লাস শেখার উন্নতি কি সেটা কি, that online classes may enhance learning but cannot replace face-to-face learning because students mostly learning through interactions with the teacher and their peers, and learning depends on their relationship between teacher and students। বলা হচ্ছে যে আমরা এটা বলে উপসংহার টানতে পারি যে অনলাইন শিক্ষা
শিক্ষার উন্নতি করতে পারে, কিন্তু মুখোমুখি শিক্ষাকে কখনোই প্রতিস্থাপন করতে পারে না, কারণ শিক্ষার্থীরা প্রধানত শিখে থাকে শিক্ষক এবং তাদের সহপাঠীদের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে সম্পর্কের উপরে ভিত্তি করে। ঠিক আছে, ওকে। বিসাইড ইন অনলাইন ক্লাসেস দেয়ার ইজ এ হাই চান্স ফর দি স্টুডেন্টস টু বি ডিস্ট্রাক্টেড। মানে কি, মানে হচ্ছে এর মানে হচ্ছে দেখো, এছাড়া অনলাইন ক্লাসগুলোতে শিক্ষার্থীদের বিভ্রান্ত হওয়ার খুবই সম্ভাবনা থাকে। সো তাই কনসিডারিং অল দিস ইস্যুস উই মে সে অনলাইন ক্লাসেস ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস ক্লাসেস। তাই আমরা বলতে পারি, দেখো, সুতরাং সকল বিষয় বিবেচনা করে আমরা বলতে পারি অনলাইন ক্লাস মুখোমুখি মানে কি বলে, মুখোমুখি ক্লাসকে প্রতিস্থাপন করতে পারে না। ইফ বাই এনি মিনস ল্যাপটপস, কম্পিউটার্স এন্ড স্মার্টফোনস উইল বি দি ক্লাসরুমস of the students in future, there is a possibility to have future generation who are skilled the theories but be ignorant by applying those। বলা হচ্ছে যে যদি কোনো উপায়ে ল্যাপটপ, কম্পিউটার এবং স্মার্টফোন ছাত্রদের শ্রেণীকক্ষ হয়, তাহলে আগামীতে এমন একটা ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনা রয়েছে যারা তত্ত্বীয় দিক থেকে দক্ষ হবে কিন্তু সেগুলো প্রয়োগের ক্ষেত্রে থাকবে অজ্ঞ, মানে প্র্যাকটিক্যাল লাইফে তারা অজ্ঞ থাকবে। তো আলহামদুলিল্লাহ আমরা এটা শেষ করে ফেললাম। পরবর্তী ক্লাসে আমরা 3.3.2 নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি তো অনেক বড়, এই বড় ক্লাসের মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি মনে করে থাকো তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম।